জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন। রাজনৈতিক অঙ্গনে আবারও সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা সংগঠনকে গোছাতে এবং মাঠ পর্যায়ে যোগাযোগ জোরদার করতে কাজ শুরু করেছেন। দলীয় সূত্র বলছে, দীর্ঘ রাজনৈতিক চাপ ও অস্থিরতার পর এখন তারা পরিকল্পিত ও কৌশলগতভাবে সক্রিয় হতে চায়। আমরা শীঘ্রই মাঠে নামছি, আপনারা প্রস্তুত হন এবং প্রবাসী নেতা কর্মীদেরকে যারা প্রবাসে আত্মগোপন করে আছে তাদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। আপনারা দেখবেন অনেক নেতা দেশে ফিরবেন। হঠাৎ কেন ঢাকা সহ সারা দেশে খুলে যাচ্ছে আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়গুলো? যেখানে দলটির কার্যক্রমই নিষিদ্ধ, সেখানে মাঝরাতে কিংবা সাত সকালে কারা দিচ্ছে স্লোগান? ভারতের মাটি থেকে শেখ হাসিনার এক একটি নির্দেশ কি তবে দেশের মাঠ পর্যায়ে বড় কোনো ঝড়ের সংকেত দিচ্ছে? পর্দার আড়ালে কি তবে বিএনপি বা অন্য কোনো শক্তির সাথে চলছে বড় কোনো সমঝোতা? 5 আগস্ট পরবর্তী আবেগী গণমামলা আদালতের কাঠগড়ায় টিকছে না। আইনের ভাষায় এটি স্বাভাবিক, কিন্তু রাজনীতির ভাষায় এটিকে বলা যায় মুড চেঞ্জ। 72টি কার্যালয় খুলে নীরব প্রত্যাবর্তন আওয়ামী লীগের। একসময় তালাবদ্ধ ছিল যে অফিসগুলো, জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের 72টি কার্যালয় খুলে গেছে। রাজনীতিতে কার্যালয় মানে শুধু ভবন নয়, এটা সংগঠন পুনর্গঠন, মাঠ দখল, বার্তা দেওয়া। আর সেই বার্তাটি কি? আমরা আছি, ছিলাম আর থাকবো। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে আজকের ভিডিওটা কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা নিউজটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাজনৈতিক অঙ্গনে আবারও সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা সংগঠনকে গোছাতে এবং মাঠ পর্যায়ে যোগাযোগ জোরদার করতে কাজ শুরু করেছেন। দলীয় সূত্র বলছে, দীর্ঘ রাজনৈতিক চাপ ও অস্থিরতার পর এখন তারা পরিকল্পিত ও কৌশলগতভাবে সক্রিয় হতে চায়। গত 1.5 বছরে আওয়ামী লীগকে রাজপথে তেমন দেখা যায়নি সত্য, কিন্তু ভেতরে ভেতরে চলেছে এক বিশাল কানেক্টিভিটি মিশন। দলটির হাইকমান্ড এখন সরাসরি সংঘাতের বদলে সাইলেন্ট মোড বেছে নিয়েছে। এক্ষেত্রে তাদের প্রধান কৌশল হলো অপেক্ষা। রাজপথে কোনো স্লোগান নেই কোনো বড় মিছিল, বরং তার পরিবর্তে মধ্যরাতে জুম মিটিং আর এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে চলছে তৃণমূলের সঙ্গে দলটির নিবিড় যোগাযোগ। আওয়ামী লীগ তাদের প্রথম কৌশল হিসেবে গুরুত্ব দিচ্ছে সাংগঠনিক পুনর্গঠনে। জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে কমিটিগুলোকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিষ্ক্রিয় ইউনিটগুলোকে চাঙ্গা করা এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার জন্য চলছে আলোচনা। এদিকে কৌশল হিসেবে আইনি ও রাজনৈতিক প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, গণতান্ত্রিক কাঠামোর ভেতরে থেকেই এই উদ্যোগ নিতে হবে। আদালত ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে রাজনৈতিক অবস্থান তুলে ধরা হবে। এতে দেশি ও বিদেশি মহলে একটি ইতিবাচক বার্তা যাবে বলে মনে করছেন আওয়ামী নীতি নির্ধারকেরা। তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো, আওয়ামী লীগ এখন তাদের দলে পুরনো ও বিতর্কিত নেতাদের বদলে সম্পূর্ণ ক্লিন ইমেজের নতুন মুখ খুঁজছে। আর দলের ভেতরে চলছে এক ধরনের নীরব শুদ্ধি অভিযান। যারা অতীতে বিতর্কে জন্ম দিয়েছেন তাদের সরিয়ে দিয়ে শিক্ষিত ও মেধাবী তরুণদের সামনে আনার একটি বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি মূলত জনগণের ক্ষোভ প্রশমিত করার এক জাদুকরী কৌশল হিসেবে মনে করছেন দলটির নেতারা। আওয়ামী লীগের এই নতুন সক্রিয়তা কি কেবলই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, নাকি বড় কোনো রাজনৈতিক বিস্ফোরণের প্রস্তুতি? সময় বলে দেবে তাদের এসব কৌশল কতটা সফল হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, আর আওয়ামী লীগ হয়তো সেই প্রবাদটিকেই এবার সত্য প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে। নিষেধাজ্ঞার পাহাড় মাথায় নিয়ে 1 বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর হঠাৎ কেন ঢাকা সহ সারা দেশে খুলে যাচ্ছে আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়গুলো?
যেখানে দলটির কার্যক্রমই নিষিদ্ধ, সেখানে মাঝরাতে কিংবা সাত সকালে কারা দিচ্ছে স্লোগান? ভারতের মাটি থেকে শেখ হাসিনার এক একটি নির্দেশ কি তবে দেশের মাঠ পর্যায়ে বড় কোনো ঝড়ের সংকেত দিচ্ছে? পর্দার আড়ালে কি তবে বিএনপি বা অন্য কোনো শক্তির সাথে চলছে বড় কোনো সমঝোতা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আওয়ামী লীগের সেই গোপন ছক। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে নিষেধাজ্ঞার মাঝেই কি তবে ফিরছে আওয়ামী লীগ? কার্যালয় খোলা ও জামিন নেপথ্যে কিসের সমীকরণ? আমরা আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে, এই আলাপগুলো গত কয়েকদিন যাবতই করছি, বলা যায় নির্বাচন পরবর্তী সময় থেকেই করছি যে আওয়ামী লীগ ফেরাটা এখন আসলে সত্যিকার অর্থে সময়ের ব্যাপার। তবে কেউ বিপদগামী যেন না হন, কৌশলী হতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। শুরুতেই এই কথাটা দিয়ে আলাপ শুরু করতে চাই। আজকে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে একটি প্রতিবেদন করেছে। তার আলোকে আমি এই মুহূর্তে কথা বলতে চাইছি। প্রথম আলোর আজকের এই স্টোরির বা প্রতিবেদনের শিরোনাম, নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয়তার ইঙ্গিত, কি হিসাব করছে আওয়ামী লীগ? রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে। 2024-এর 5 আগস্টের জঙ্গি হামলার পর 2025-এর মে মাসে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, সব মিলিয়ে মনে করা হয়েছিল দলটি হয়তো দীর্ঘ সময়ের জন্য দৃশ্যপটের বাইরে চলে গেছে। কিন্তু সম্প্রতি সারা দেশে আওয়ামী লীগের 1 ডজনেরও বেশি কার্যালয়ের তালা খোলা এবং নেতা কর্মীদের সক্রিয় হওয়ার খবর পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞার মধ্যেই এই সক্রিয়তা কেন? আওয়ামী লীগ কি তবে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করছে, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত রয়েছে? জাতীয় সংসদ নির্বাচনের পরদিন থেকে একটি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত 2 সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রায় 1 ডজনেরও বেশি কার্যালয়ে তালা খোলা হয়েছে। কোথাও তালা খোলা সম্ভব না হলেও কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। দলীয় সূত্রগুলো বলছে এটি মূলত একটি টেস্ট কেস। এর মাধ্যমে দলটি দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের পর গঠিত নতুন সরকার বিএনপি নেতৃত্বাধীন তাদের প্রতি কতটা কঠোর বা নমনীয়। এছাড়া কারাবন্দী নেতাকর্মীদের জামিনের ক্ষেত্রে সরকার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা তাও দলটির একটি বড় পর্যবেক্ষণ। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারত থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আস্তে আস্তে সক্রিয় হতে। বিশেষ করে জেলা ও মহানগর কার্যালয়গুলো খোলার মাধ্যমে তারা রাজনৈতিক অস্তিত্বের জানান দিতে চাইছে। মজার ব্যাপার হলো এই উদ্যোগগুলো কিন্তু শীর্ষ নেতারা নিচ্ছেন না, নিচ্ছেন তৃতীয় ও চতুর্থ স্তরের নেতারা। এখানে একটি চমকপ্রদ তথ্য পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে কিছু ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতাদের পরোক্ষ সহায়তা বা সবুজ সংকেত পাওয়া গেছে। প্রশ্ন জাগতে পারে, বিএনপি কেন আওয়ামী লীগকে সুযোগ দেবে? আওয়ামী লীগের একটি অংশের ধারণা, অন্তর্বর্তী সরকারের চেয়ে বিএনপি তাদের প্রতি কিছুটা নমনীয় হতে পারে। কেন? কারণ রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এখন ক্ষমতায়। তারা হয়তো চাইছে না আওয়ামী লীগ একদম নিশ্চিহ্ন হয়ে গিয়ে অন্য কোনো চরমপন্থী বা বিরোধী শক্তি যেমন জামাত বা এনসিপির মতো শক্তি বেশি শক্তিশালী হয়ে উঠুক। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ, তাই সেভাবেই বিষয়টিকে দেখা হবে। গত সোমবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলেছিলেন। অর্থাৎ প্রকাশ্যে বিএনপি কখনোই আওয়ামী লীগকে সমর্থন দেবে না, কারণ এতে তারা নিজেরাই রাজনৈতিক চাপে পড়বে। কিভাবে চাপে পড়বে? বিশেষ করে জামাত ও এনসিপি এই ইস্যুতে সরকারকে চাপে রাখতে পারে। এই আলাপগুলো কিন্তু আমি এর আগেও ভিডিওতে বলেছি। একেই বলে পলিটিক্স, যে প্রকাশ্যে যদি এখনই বিএনপি বলে দেয় যে নিষিদ্ধ উঠে গেল, আপনারা কার্যালয় খোলেন, আপনারা আসেন, গোল হন, জড়ো হন, হয়ে কর্মসূচি করেন। জামাত এনসিপি যেভাবে 24-এর জুলাই আগস্টে সহিংসতা করেছিল, আন্দোলনের নামে জঙ্গি হামলা করেছিল, ঠিক তেমনি একটি জঙ্গি হামলা করবে বিএনপি সরকারের উপর। বিএনপি যতক্ষণ না পর্যন্ত এই জঙ্গিদের কন্ট্রোলে না আনতে পারবে, আমি আগেও বলেছি, আবারও বলছি, প্রথম আলোর এই প্রতিবেদনের আলোকেই বলছি এবং আরো বিভিন্ন তথ্য উপাত্ত নেপথ্যে তথ্য উপাত্তের আলোকে বলছি যে বিএনপি প্রকাশ্যে এখনই বলবে না যে উন্মুক্ত আওয়ামী লীগ, কিন্তু কৌশলে কাজ করতে হবে, ধীরে ধীরে কাজ করতে হবে। অতি উৎসাহী হওয়া যাবে না আওয়ামী লীগের জন্য, এটি কিন্তু একটি বার্তা। অতি উৎসাহী হতে গেলে বিএনপি কিন্তু কঠোর হতে বাধ্য হতে পারে শুধুমাত্র জামাত এনসিপি জঙ্গিদের চাপে এবং জঙ্গিদেরকে ঠান্ডা রাখার জন্য। সেটি কি আওয়ামী লীগের জন্য ভালো হবে? আসুন একটু রয়ে শুয়ে আসুন।
আওয়ামী লীগের বড় লক্ষ্য এখন নেতাকর্মীদের কারাগার থেকে বের করে আনা। সম্প্রতি বেশ কিছু জামিনের ঘটনা দলে নতুন করে আশার সঞ্চার করেছে। সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাবন্দী অবস্থায় মারা যান, যা দলে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছিল। এর বিপরীতে প্রায় 1.5 বছর পর কারাভোগের পর অসুস্থ সাবেক এমপি দবিরুল ইসলামের মুক্তি একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। 18 ও 23 ফেব্রুয়ারি বরিশালের জেবুন্নেসা আফরোজ এবং তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন পাওয়া কর্মীদের মনে সেই বিশ্বাস জন্ম দিয়েছে যে আদালতের প্রক্রিয়া এখন হয়তো কিছুটা শিথিল হচ্ছে। তার আগে একটু বলে নেওয়া ভালো যে রমেশ চন্দ্র সেন ইউনুসের আমলে নির্বাচনের কয়েকদিন আগে অসুস্থ হয়ে মারা গেছেন। আওয়ামী লীগের হিসেব হলো, যদি মধ্যম ও শীর্ষসারের নেতারা জামিন পেতে শুরু করেন তবে সাংগঠনিক তৎপরতা বাড়বে, এমনকি বিদেশে আত্মগোপনে থাকা নেতারাও তখন দেশে ফেরার সাহস পাবেন। আওয়ামী লীগের পতনের পর গত 18 মাস ধরে রাজধানীতে তাদের 3টি প্রধান কার্যালয় গুলিস্তান, ধানমন্ডি ও তেজগাঁও বিধ্বস্ত ও পরিত্যক্ত অবস্থায় আছে। গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়টি এখন ভবঘুরেদের আড্ডাখানা। অনলাইনে বিভিন্ন অডিও কলে শেখ হাসিনা এই কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে না পারার বিষয়ে তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। গত শুক্রবার ধানমন্ডিতে যুব মহিলা লীগের কিছু নেত্রী পতাকা হাতে স্লোগান দিলেও বড় কোনো সাংগঠনিক মহড়া এখনো সম্ভব হয়নি। পঞ্চগড় সহ বিভিন্ন স্থানে কার্যালয় খোলা হলেও অনেক জায়গায় আবার ব্যানার ছেড়ে ফেলার ঘটনা ঘটেছে, অর্থাৎ মাঠের পরিস্থিতি এখনো পুরোপুরি তাদের অনুকূলে নয়। দেশে আওয়ামী লীগের একটি বড় সমর্থক গোষ্ঠী রয়ে গেছে। নির্বাচনে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে না থাকলেও তাদের সমর্থকরা কিন্তু পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। ফলে বিজয়ী প্রার্থীদের পক্ষ থেকে কিছুটা সহানুভূতি তারা প্রত্যাশা করতেই পারে। তবে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, বিদেশে বসে রাজনীতি করা যায় না। আওয়ামী লীগকে যদি ফিরতে হয় তবে দেশের ভেতরেই কার্যকর নেতৃত্ব তৈরি করতে হবে। এখন যারা ক্ষমতার কেন্দ্রে আছেন তাদের সাথে কোনোভাবে সমঝোতা ছাড়া আওয়ামী লীগের ফেরা প্রায় অসম্ভব। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। বাংলাদেশ আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য শীর্ষ নেতৃত্ব এখনো কিন্তু দেশে আছে। আমি অনেকবার ভিডিওতে বলেছি, আবারও বলছি, কমপক্ষে শতাধিক এমপি বাংলাদেশে এখনো আছেন। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী এবং এমপি প্রায় 130 জনের মতো কারাগারে আছেন, এবং অন্যান্য নেতা, কেন্দ্রীয় নেতা মিলিয়ে ধরুন খুব বেশি হলে 150। আর শখানেক দেশের বাইরে আছেন শীর্ষ নেতৃত্ব, এমপি, মন্ত্রী বা কেন্দ্রীয় নেতা। আর শখানেকের বেশি বাংলাদেশে কিন্তু এখনো আছেন। আওয়ামী লীগের উচিত হবে যারা বাংলাদেশে আছেন তাদেরকে দিয়ে এবং তাদেরকে অ্যাক্টিভ করা। এখনই প্রকাশ্যে না আসতে পারলেও তাদের যে কোনো ভাবে তাদের উইংটাকে অ্যাক্টিভ করাটা খুব বেশি প্রয়োজন। তাদেরকে দিয়েই সক্রিয় হতে হবে আওয়ামী লীগ। সক্রিয় হবার পরে মোটামুটি পরিস্থিতি শান্ত হলে যারা বিদেশে আছেন, আত্মগোপনে আছেন, তারা আস্তে আস্তে দেশে ফেরার প্রস্তুতি নিতে পারেন। কিন্তু সর্বাগ্রে যারা দেশে আছেন তাদেরকে দিয়ে কাজ চালানোটা হবে বুদ্ধিমানের কাজ। কার্যত বলা যায় যে আওয়ামী লীগও এখন খানিকটা রোয়েশ হয়ে এগোনোর নীতি নিয়েছে। তারা একদিকে মাঠের পরিস্থিতি দেখছে, অন্যদিকে আদালতের মাধ্যমে নেতাদের ছাড়িয়ে আনার চেষ্টা করছে। কিন্তু তাদের সামনে বড় বাধা দুটি: আইনি নিষেধাজ্ঞা ও নিবন্ধন বাতিল, ও রাজনৈতিক প্রতিপক্ষ জামাত, এনসিপির চাপ। বিএনপি সরকার কি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে স্পেস দেবে, নাকি রাজপথের চাপে কঠোর অবস্থান বজায় রাখবে? সময় এবং আগামী কয়েক মাসের আদালতের রায় বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ গতিপথ। ভাবুন তো, যে দলটিকে আপনি ভেবেছিলেন রাজনৈতিক মানচিত্র থেকে প্রায় মুছে গেছে, সেই দলের কার্যালয় একে একে খুলছে। 1টা, 10টা, 50টা, এখন পর্যন্ত 72টি কার্যালয়। আর জেলখানা থেকে বের হচ্ছেন একের পর এক নেতা। এটা কি বিচারিক স্বাভাবিকতা, নাকি বাংলাদেশের রাজনীতিতে নীরব এক রিভার্স গিয়ার? আদালতের যুক্তি পরিষ্কার, চার্জশিট দুর্বল, সুনির্দিষ্ট প্রমাণ নেই। 5 আগস্ট পরবর্তী আবেগী গণমামলা আদালতের কাঠগড়ায় টিকছে না। আইনের ভাষায় এটি স্বাভাবিক, কিন্তু রাজনীতির ভাষায় এটিকে বলা যায় মুড চেঞ্জ। 72টি কার্যালয় খুলে নীরব প্রত্যাবর্তন আওয়ামী লীগের। একসময় তালাবদ্ধ ছিল যে অফিসগুলো, জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের 72টি কার্যালয় খুলে গেছে। রাজনীতিতে কার্যালয় মানে শুধু ভবন নয়, এটা সংগঠন পুনর্গঠন, মাঠ দখল, বার্তা দেওয়া। আর সেই বার্তাটি কি? আমরা আছি, ছিলাম আর থাকব। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনা পরিষ্কার: জামিন পেলেও মাঠে নামলে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার বা শন অ্যারেস্ট দেখাতে হবে।
অর্থাৎ প্রশাসন পুরোপুরি নরম নয়। কিন্তু প্রশ্ন উঠছে, যদি আদালত বারবার জামিন দেয় তবে প্রশাসনিক কড়াকড়ি কতদিন টিকবে? এখানেই তৈরি হচ্ছে দ্বিমুখী বাস্তবতা। আদালত বলছে সুসংগঠিত প্রমাণ নেই, জামিন দিচ্ছি। এদিকে প্রশাসন বলছে সক্রিয় হলে আবার গ্রেপ্তার। আর রাজনীতি বলছে পর্দার আড়ালে কিছু চলছে কি? এদিকে রাজনীতির পাড়ায় সমঝোতার গুঞ্জন। সাধারণ মানুষের মধ্যে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, বিএনপি কি কৌশলগতভাবে আওয়ামী লীগের আংশিক পুনরুত্থান মেনে নিচ্ছে? ধারণা দুটি কাজ করতে পারে এক্ষেত্রে। অন্তর্বর্তী সরকার ও বড় দলগুলো হয়তো ভাবছে সম্পূর্ণ নির্মূলের রাজনীতি অস্থিতিশীলতা বাড়ায়। অপরদিকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে বড় দলকে পুরোপুরি বাইরে রাখা যায় না। কিন্তু বিএনপির কর্মীরা কি এই বাস্তববাদ মেনে নিচ্ছে? এখন আসি মূল প্রশ্নে, বিএনপি কি ভালো করছে না নিজের পায়ে কুড়াল মারছে? বিশ্লেষকরা বলছেন মাঠের সমীকরণ বদলে যাবে যদি আওয়ামী লীগ নেতারা মাঠে ফিরতে পারেন। তবে বিএনপির একক আধিপত্যের স্বপ্ন ভেঙে যাবে। আর প্রতিদ্বন্দ্বিতা মানে ভোট বিভাজন, কর্মীদের মনেও মানসিক আঘাত। 15 বছর জেল জুলুম সহ্য করা কর্মীরা যদি দেখেন প্রতিপক্ষ জামিনে বেরিয়ে সংগঠিত হচ্ছে, তবে হতাশা তৈরি হতে পারে। রাজপথের রাজনীতি আবেগে চলে, হতাশ কর্মী মানে দুর্বল সংগঠন। তবে কিন্তু উল্টো দিকটাও আছে। বিএনপি কি বুঝে গেছে সম্পূর্ণ দমন নীতি আন্তর্জাতিক চাপ বাড়াবে? মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে গণগ্রেপ্তার এবং শোন অ্যারেস্টের সমালোচনা করছে। আন্তর্জাতিক নজরদারির মধ্যে নির্বাচন করতে হলে আইনি স্বাভাবিকতা দেখানো দরকার। এই হিসেবে দেখলে আওয়ামী লীগের জামিন বিএনপির জন্য রাজনৈতিক ঢালও হতে পারে। তারা বলতে পারবে, দেখুন বিচার ব্যবস্থা স্বাধীন। আওয়ামী লীগ নেতাদের মুক্তি সমাজে 3 ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে। প্রথমত, সমর্থকদের উল্লাস, তারা মনে করছে সময় বদলাচ্ছে, সুদিন আসছে। দ্বিতীয়ত, বিরোধীদের ক্ষোভ, তারা এটিকে ডিল ভাবছে। আর শেষ ভাগে নিরপেক্ষদের সংশয়, তারা স্থিতিশীলতা চায় কিন্তু অস্থিরতার গন্ধ পাচ্ছে। রাজনৈতিকভাবে দমন যত দীর্ঘ হয়, প্রত্যাবর্তন তত নাটকীয় হয়। বাংলাদেশ কি সেই নাটকীয় প্রত্যাবর্তনের পথে? আইনি লড়াই এখনো আদালতে, কিন্তু রাজনীতি কখনো কেবল আদালতে সীমাবদ্ধ থাকে না। যদি মাঠে 2 বড় দল সমান শক্তিতে নামে, তবে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে আরেকটি সম্ভাবনাও আছে, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতির নতুন ভারসাম্য। বিএনপি কি ভুল করছে, নাকি তারা দীর্ঘমেয়াদে একটি বৈধতা নির্ভর রাজনৈতিক পরিবেশ তৈরি করছে, নাকি জামায়াতের উত্থানকে রোধ করতে চাইছে? রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তই সবচেয়ে কৌশলী হয়। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগের কার্যালয় খোলা, নেতাদের জামিন আর প্রশাসনিক কড়াকড়ির দ্বন্দ্ব সব মিলিয়ে 2026-এর নির্বাচন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনিশ্চিত। রাজনীতির দাবার বোর্ডে গুটি আবার সাজানো হচ্ছে। কেউ কি ভুল চাল দিল, নাকি এটাই ছিল আসল চাল? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।